11টা বাজতে 15 মিনিট বাকি। এই দেখো দেখিয়ে দিলাম ঘুরে নিয়ে। আর ডিউটি সেরে বাড়ি এলাম। ভাই স্কুলে গেছে, ছোটবাবু স্কুলে চলে গেছে। ওর বাবা ফুল কিনে ফুল লোকের বাড়ি গাঁথতে দিয়েছে। আর আমি একবারে এই দেখো জামা কাপড় এমনভাবে পরে নিয়েছি যাতে ওর বাবার সাথে যেতে সুবিধা হয়। সুজাতা দি, তোমার জন্য অনেক ধন্যবাদ। তুমি খুব সুন্দর তোমার দাদাভাইকে কমেন্ট করে বলেছো যে ভালো ডাক্তার দেখাতে। সত্যি কথা বলতে কি, ভালো ডাক্তার দেখাচ্ছি, মেডিসিনের ডাক্তার। প্রথমে ভালো ডাক্তার দেখিয়েছিলাম না, এখন ভালো ডাক্তার দেখাচ্ছি। আর আজকে সেই পরীক্ষাটা করতে নিয়ে যাব। নাম লেখানো হয়েছে। আর ট্রেনের গন্ডগোল আমাদের এখানে প্রচণ্ড চলছে, সেই কারণে একটু আগে আগে যাবো। কিছুই রান্না করিনি, ঘুম থেকে উঠেছি খুব তাড়াতাড়ি করে, চট জলদি সব কাজ করেছি। ঘর দোর মোছা টুছা, আমার স্নান সব করে টোরে নিয়ে ঠাকুরের বাসন মেজে ঘর মুছে দিয়ে ঘরে গেছি। ঠাকুরের ঘর এ দেখো, শুভ যেহেতু স্কুলে যায়নি সেই কারণে পুজোটা দেওয়া হয়নি। আর এই শাকের রোদ্দুর লেগেছে, ঘরের পেছন থেকে কতগুলো শাক টুকিয়ে টুকিয়ে রেখেছি। আর শাকগুলো একদম সবুজ, খুব সুন্দর শাক। তা বাচ্চা মানুষ হয়তো বুঝিনি, রোদ্দুর থেকে সরায়নি। শাকগুলোই রোদ্দুর লেগেছে, তুলবি না? ঠাকুরের বাসন মেজে রেখে গেছি, গরম হয়ে গেছে, এগুলো খেয়াল করতে হয় না। ভাই পান্তা খেয়েছে, তুই খেয়েছিস? আর এই যে আমি একটা ডিম ভেজে দিয়ে গেছিলাম দুই ভাইকে, মানে গ্যাসটা বন্ধ করেও না, ডিমটা দিয়ে ঢেকে দিয়েই চলে গেছিলাম। পার্টনার চলে এসেছিল তাই তোরা ডিম ভাজা দিয়ে পান্তা খেয়েছে। আর এই ভাত রয়েছে কেন? আমার এই কটা ভাত আবার আমার জন্য রেখেছিস কেন? এ দেখো, এই বাটির এক বাটি ছিল, তো আবার আমার জন্য ভাত রেখেছে। ভাবা যায় কত দায়িত্ব, বোঝো? দায়িত্বটা শেষ নেই। চিরা খাবো বললাম আমি, ওর বাবাকে বলেছি তুমি চিরা খেয়ে নিও ওখানে, চিরা আম। উফ, তো অনেক কথা বলে ফেললাম। এবার জামা কাপড় তো চেঞ্জ করবো না, রেডি হয়নি, দেখি ওর বাবা কোথায় আছে খোঁজ নিই। বাজার নিয়ে এসছে, কি বাজার নিয়ে এসছে? বাজার নিয়ে এসে মনে হচ্ছে এর মধ্যে পটল আর একটা গোটা কুমড়ো। দেখো এই হচ্ছে বাজার। আর দেখো জামাটা নতুন কিনলাম, কেনার সময় গায়ে কি ঢল বলেছিল, ওইখানে সেই পাহাড় টাহাড়ে উঠলাম, এই জামাটা পরে বেশ ভালো হলো। যেই ধুয়েছি দেখো গায়ের মধ্যে কামড়ে গেছে। এখন একজনের সাহায্য না নিয়ে খুললেই জামাটা ছিঁড়েই যাবে। মানে একটা জামা মানে কিনে শান্তি পাচ্ছি না, বানানো ছাড়া উপায় নেই। এবার থেকে বানাবো। চলো বন্ধুরা, আর কথা নেই, পরে কথা বলবো। ও বলাই তো হলো না, গুড মর্নিং। নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা আর স্বাগত। আর তোমাদের ভালোবাসায় আমি খুব খুশি, আর আমি ভালো আছি। তোমাদের কমেন্টেও আমি খুব খুশি। এভাবে আমাকে ভালোবাসা দিয়ে যেও বন্ধুরা, তাহলে হবে। জাস্ট আমার পাশে থেকো তোমরা, তাহলেই হবে। তো বন্ধুরা, ওই ডায়াগনস্টিক থেকে ফোন করে বললো যে অনেক সময় হাতে করে নিয়ে যেতে হবে, আর 2:30-এর পরে যেতে হবে। তো আমাদের যেতে 1 ঘন্টা লাগবে, মোটামুটি 1:05-এর ট্রেন ধরলে হয়ে যাবে। সেই কারণে ভাবলাম যে হচ্ছে শাকটুকু ভেজে দিই আর ভাত কটা করেই রেখে যায়, কারণ ওই স্কুল থেকে আসবে। শুভকে নয় বলতাম যে পাশের বাড়ি থেকে খেয়ে নিস, কিন্তু ও এসে কি খাবে, তাই না? তো বর্মশাই ফুল দিয়ে এসেই বাইরে উনানে ভাত বসিয়ে দিয়েছে, আর আমি একটু এই শাক কটা ধুয়ে নেবো। বাড়ি থেকে তোলা তো অনেক বালি ছিল, সেই কারণে আবার একবার ভিজিয়ে রাখবো এখন। আর ততক্ষণে আমার যে ভাতগুলো রয়েছে পান্তা ভাত, সেই পান্তা ভাতগুলো খেয়ে নেব। খেয়ে শাক ভাজা আরো একটা কিছু করবো, ডাল টাল যাই হোক, কিছু না করলে এসে আবার মালা গাঁথতে বসতে ভালো লাগবে না। বাইরে যাবো না, কারণ এই ঘরে বসেই সব কাজ টুকটাক করে করে নেবো। রান্নাটা মায়ের একটা আলাদা দায়িত্ব, তাই না বলো? রান্না না করলে আর ভালো লাগবে না। তাও পুজোটা দেওয়া হলে একটু শান্তি পেতাম। তো বড়বাবু দিয়ে দেবে এখানে পুজো। চলো, বালতি ভরে গেছে, ততক্ষণ আমি কাজ করে নিই। তো বন্ধুরা, আমি খাওয়া দাওয়া করেই রান্না শুরু করে দিয়েছি। আর মাত্র 3 পিস মাছ ছিল ঘরে, তেলাপিয়া, সেই মাছ দিয়ে দেখো আমি রান্না শুরু করে দিয়েছি। আলু পটল দিয়ে একটু ঝোল করে দিচ্ছি, যাতে জিত এসে অন্তত পক্ষে খেতে পারে। তাই আলু আর পটল ভেজে নিয়ে একটু আদা লঙ্কা জিরে বাটা দিলাম, আর মাছটা ওই কড়াইয়ে ভেজে নিয়েছি। আর এই যে শাক তোমার এই হয়ে গেল, এখন 12:30 বাজে। আমি রেডি হব, বর্মশা অলরেডি রেডি হয়ে গেছে। ও গিয়ে আগে টিকিটটা কাটবে, আর আমি পরে যাব। 1:05-এর ট্রেন মিস করলেই মুশকিল, ওখানে 2:30-এর মধ্যে পৌঁছাতে হবে। তাই এই রান্না আজকে করলাম বন্ধুরা। চলো পরে দেখা করছি সময় মতন। বন্ধুরা সব রেডি, আর দুটো ভাত খেয়েও নিয়েছি। এখন বাজে 1:45, আর বেরিয়ে পড়লাম, রেডি হয়ে গেছি। সব কিছু ঠিকঠাক নিয়েছো তো? এই যে বর্মশা দাঁড়িয়ে রয়েছে, সব প্রেসক্রিপশন গুছানো, জলের বোতল নিয়ে নিয়েছি। এ বাবাই, আগে ছান করে পুজো দিয়ে দে ঠাকুরকে। চলো পুজো দিয়ে আর মৌকা পেলাম না, এত ব্যস্ত হয় না। হ্যাঁ টাটা, ভাই আসলে ঝামেলা করবি না, এদিকে দরজা আটকে দে। ওকে আর রোদ্দুরের মধ্যে দৌড় করালাম না, আমি টিকিট কেটে নিয়ে, আর গেটও পড়ে গেছে, 1 মিনিট সময়। টিকিট কেটে যাচ্ছি, ওভারব্রিজের পাশেই দাঁড়ানো। বারাসাতের একবারে রিটার্ন টিকিট করে নিলাম।
যাত্রীরা অনুগ্রহ করে শুনবেন ট্রেন নম্বর 30361 মাঝেরহাট হাসনাবাদ লোকাল 4 নম্বর প্ল্যাটফর্মে আসছে। এটি একটি ছাতা খুললে হতো ওই দিক দিয়ে। সেদিনকে আমি ভুল হয়েছিল, আমি ওই পাশ দিয়ে এসেছিলাম সেদিন, আর জ্যাম ছিল সকালের দিকে, তো বারাসাত চলে আসলাম বন্ধুরা। এবার যাচ্ছি গন্তব্যস্থলে। ট্রেন থেকে জ্বালিয়ে মারছে যাবো না ঘুমে থাকা যাবে না, কলেজে এসির মধ্যে কি অবস্থা বুঝতে না পারে খুচরো নেই বাবা। এই যে অনুভব লাগছে, 2:30-এর আগেই আমরা ঢুকে পড়েছি এখানে, কিন্তু বসে আছি প্রায় 1.5 ঘন্টা, তবুও কোনো ডাক নেই। বারবার রিসেপশনে গিয়ে জিজ্ঞাসা করে আসলাম। এরপর কার্টুন দেখছি, বর্মশাইকে নিয়ে গেছে, প্রায় 1 ঘন্টা হয়ে গেল, এখনো আসছে না। এই যে 1 ঘন্টা 15 মিনিট লাগলো, 1 ঘন্টা 15 মিনিট লাগলো। হ্যাঁ, এই তো পাশের ঘরে ছিল ডাক্তার, পাশের ঘরে ছিল, আলট্রাসোনোগ্রাফি করতে গেছিল, থেকে পেয়েছিলাম 5:20 বাজে। আর এই দেখো দুজন দাঁড়িয়ে রইলাম। স্টেশন যাবে, চলো। আমাকে ডাকলো, আমি গেলাম, বলছে আপনাকে না অন্য কেউ। ফার্স্টে বলছিল যে দরকার হলে ডেকে নেবো, ভাবলাম ডাকতে লাগবে না। ট্রেনে উঠতে পারবো এবার? হ্যাঁ, কটা বাজে এখন? 5:40। চলো। দত্তপুকুরি লেখা, এরপরে তাহলে হাসনাবাদ, তারপরে বড় ভিড় তো হবে। এখন 5টা বাজে ভিড় হবে না? জামাই ষষ্ঠীর বাজার বলে কথা, ট্রেনে প্রচুর ভিড়। বারাসাত বনগাঁতে উঠেছি, তবুও জায়গা পাইনি। এখন ঠাকুরনগর ঢুকছে, এবার জায়গা পেলাম। সন্ধ্যার আকাশ ফাইন লাগছে, তাই না? এবার ঠাকুরনগর ঢুকছে, এবার নেমে যাবো। আটটা 20 টাকা, তাই তো? কি বলছো? সেভিক পুলিশের এক গাদা পুলিশ দাঁড়িয়ে রয়েছে ওখানটায়, কোনো কিছু হয়েছে নাকি ঠাকুরনগর? এত ভিড়ভাট্টার মধ্যে তো হতেই আছে না, নিজের জালে নিজেই পড়বি। বন্ধুরা 7টা বাজে 10 মিনিট বাকি, চলে আসলাম। সারাটা দিন তো এভাবে কাটলো। যাক, রিপোর্টটা করে এসছে, তাই আজকে শান্তি করে ঘুমাতে পারবো। বাড়িতে এসে পারিনি, একটা ফোন বাড়িতে রেখে গেছিলাম, খবর আসলো যে রিপোর্টটা রেডিও হয়ে গেছে। যদি ওখান থেকে বলতো তাহলে আমরা একটু দেরি করে আসতাম, বেশি রাতে, তবু রিপোর্টটা আনতাম। আবার যেতে হবে। আমরা যখন হাবড়া, জিৎ ফোন করে বলছে মা ওখান থেকে ফোন করেছিল, রিপোর্ট রেডি হয়ে গেছে। আর রিপোর্ট তো দেখতেই পারলে কি ভয়ানক ব্যাপার, 1 ঘন্টা 20 মিনিট সময় লাগলো। তারপরে আবার হচ্ছে যে টেনশনও হয়। তাই এখন সারাটা দিন গেল, আর কিছু করার নেই, স্নান টান করে নিই, তারপরে দেখা করছি বন্ধুরা। উফ। আর ওনারা আমাদের শব্দ পেয়ে টিভিটা বন্ধ করে দিয়েই ঘরে ঢুকে পড়লো। সেই জন্য বলছি, তোদের বিপদ তোরাই ডেকে আনবি। এই যে পাখাটা এখনো মিনমিন করে চলছে, তার মানে বোঝা যাচ্ছে এই ঘরে ছিল, টিভি দেখছিল। আমাদের দেখে বাবা এখন এসেছে, চেঁচামেচি করছে। আর হচ্ছে যে মাধ্যমিক ক্যান্ডিডেট, তোরা ফাঁকি দিবি, তোরাই ফাঁকে পড়বি। আমাদের বয়স হয়েছে, আমাদের আরও বয়স হচ্ছে, কাজকর্ম সেরকম করতেও পারি না, পারবো না।
আর ইনকাম দিন দিন সেই একই ইনকাম রয়েছে, কিন্তু খরচ একের পর এক হয়ে যাচ্ছে। তাহলে তোদেরকে স্বাবলম্বী হতে হবে, বুঝতে হবে, এগুলো বোঝে না। এই যে এখন পাক্কা 3500 টাকা গুনে দিয়ে এলাম, আসা যাওয়ার টাকা তো বাদে। বরমশাই 1 মাস দেরি করলো রিপোর্টটার জন্য, কেন এতগুলো টাকা লাগবে সেই জন্য। কিন্তু শরীর থাকলেই তো ডাক্তার দেখাতে হবে, অসুস্থতা হতে হবে, বোঝে না। বেশি রোগটা জমে যাবে না, এখন তাই বলছে যে এই মাসে আমার টানাটানি বেঁধে যাবে। কতগুলো টাকা চলে, আগে 2000 টাকা প্রায় গেল ওই বাকি রিপোর্টগুলো করতে, তারপরে এই বড়টা করে আসলাম। কি আর করা যাবে বলো, শরীর থাকলেই অসুস্থতা হতে হবে। আর টাকা ইনকাম কেন করি, খরচ তো করতেই হবে, তাই না বলো। বন্ধুরা এখন বাজে 10:30, আর দেখো ঝিঙা, পটল আর আলু কুচিয়ে নিলাম। বাড়ি এসে তোমার তাও প্রায় 70 টাকার মতো মালা গাঁথলাম, যেটা এখন তো খেতে যেতে হবে। এসেও খেয়েছিলাম কটা, এসে অল্প দুটো ভাত খেয়ে মালা গাঁথতে বসে পড়লাম স্নান ধান করে। আর এখন একটু যে ঝিঙা, আলু আর পটল কুচিয়ে নিয়ে ভাবছি, কারণ তাড়াহুড়ো করে তো দেখলে শাক আর ওই রেখেছিলাম। আর ওইখানে গিয়ে ওই খিদার মুহূর্তে না ক্যামেরা অন করতে মনে থাকে না। খেয়েছিলাম 10 টাকা দামের একটা কেক কিনেছিলাম, ওর বাবার আমি খেয়েছিলাম। আর ট্রেনে বসে ঝালমুড়ি মাখা 10 টাকা এই খেয়েছিলাম। রাস্তায় বেরোলে না খাওয়ার সময় মনে থাকে না, 1 নম্বর কথা। আর 2 নম্বর কথা হচ্ছে মনটা না একদম ভালো ছিল না। ওখানে কত রিকোয়েস্ট করেছি যে একটু টাকা কম নেওয়ার জন্য, একটু টাকা, কিছুতেই রিকোয়েস্ট মানে শোনেনি। 100 টাকাও যদি কম নিত তাও আমাদের পক্ষে অনেক ভালো হতো। ওর বাবা অনেক রিকোয়েস্ট করলো। যাই হোক, গরিব মানুষদের জন্য কেউ নেই, আমি বুঝতেই পারছি, আর ভগবান ছাড়া কিছু করার নেই। অনেকবার রিকোয়েস্ট করার পরে বললো যে আগে যেসব রিপোর্ট করেছেন সেই ফোন নাম্বার দেন। ওখান থেকে তো প্রায় 6000 টাকা রিপোর্ট করা হয়েছে ভাইয়ের। সেই ফোন নাম্বার যেই ভুল করে আমাদেরটা দিয়ে দিয়েছি, হয়নি। যদি ভাইয়ের নাম্বারটা দিতাম হয়তো বা 100-200 টাকা ছাড় পেতাম, তা অনেকটা দূরে। যাই হোক, সব জায়গায় 5500 টাকা চাচ্ছিল, এখানে তো একটু কম। যাই হোক করেছে, ঠাকুরকে প্রে করো তোমরা। আর আমি তো সব সময় উঠতে বসতে বলছি ঠাকুর রিপোর্টটা যেন ভালো হয়, কারণ ও যা সারাদিন কাজকর্ম করে আর তাই করে, ও সুস্থ থাকলে আমার শান্তি। এইরকম ভালোবাসা আর এরকম স্বামী জানি না সবার যদি হয় সবাই খুব খুশি হবে। আমাকে সত্যি ভীষণ ভালোবাসে, আর ওর পেছন পেছন আমি সবসময় থাকি। তো চলো বন্ধুরা, আজকে এই পটল আলু ভাজার সঙ্গে সঙ্গেই ভিডিওটা এন্ড করে দিই। দেখা হবে আগামী দিন নতুন ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা দেখে অবশ্যই লাইক কমেন্ট করো, আর একটু আমার পাশে থেকে আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দিও। টাটা, গুড নাইট বন্ধুরা।